ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে এই মুহূর্তে দ্রুত গতিতে ভারত এগিয়ে চলেছে তার প্রত্যেকটি নমুনা আজকের পর্বে আপনাদের সামনে দেব। এবং এই পর্বটা শোনার পর আপনারা উপলব্ধি করতে পারবেন যে নির্বাচনের সময় একটি সঠিক দল, একটি সঠিক নেতা নির্বাচন করাটা ভারতবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগেই আপনাদের সামনে একটা পর্বে আমি বলেছিলাম যে 2025 সাল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে বিশ্বের সমস্ত দেশের মধ্যে গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত হতে চলেছে ভারত, সেটা সামরিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই। আপনারা জানেন একদিকে ইসরো যেমন 2025 সাল থেকে ক্রিটিক্যাল বেশ কিছু মিশন চালাচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে স্পেডেক্স মিশন, এবং 2035 সালের মধ্যে ভারত অন্তরিক্ষে নিজেদের স্পেস স্টেশন তৈরি করবে। এছাড়াও আপনাদের আন্তর্জাতিক পত্রিকার একটি খবর দেখিয়ে বলেছিলাম যে খুব শীঘ্রই ভারত $4.5 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত হবে এবং পঞ্চম থেকে জাপানকে হারিয়ে চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হতে চলেছে। শুধু তাই নয়, আইএমএফ এর পূর্বাভাস ভারতের জিডিপির গ্রোথ 2025-এ 6.6 থাকতে পারে এবং সেটা বেড়ে 2026-এ হতে পারে 6.8, যেটা বিশ্বের যে কোনো দেশের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। এইরকম একটা ভারতের সুবর্ণ সুযোগ যখন হাতের কাছে এসেছে নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বের ওপর ভর দিয়ে, তখন আন্তর্জাতিক বা কূটনৈতিক সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য। ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলোর কিভাবে সম্পর্কের পরিবর্তন বাঁক নিচ্ছে সেটা ভারতের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই চমৎকার মোড় নিতে চলেছে, তার কারণ আপনারা জানেন যে আগামী 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে চলেছে। শুধু তাই নয়, আরো কি কি আন্তর্জাতিক পট পরিবর্তন হচ্ছে। জাস্টিন ট্রুডো, তীব্র ভারত বিরোধী একজন নেতা, হঠাৎ করে গতকাল রাত্রিরে তিনি রিজাইন করে দিলেন। কেন তিনি রিজাইন করলেন, এর ফলে ভারতেরই বা কি উপকার হতে চলেছে, এই সমস্ত তথ্য আজকের পর্বে আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, জাস্টিন ট্রুডোর পদত্যাগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম বড় একটি খবর এবং ভারতের সঙ্গে ক্রমবর্ধমান কানাডার কূটনৈতিক এই সম্পর্কের অবনয়ন, সেটা খালিস্তানি পন্থীদের কিছুটা হাওয়া দিচ্ছিল। এবং জাস্টিন ট্রুডো, যেটা আপনাদের সামনে বিগত বেশ কিছু পর্বে আমি বলেছিলাম, এমন পরিস্থিতি তৈরি হতে চলেছে যে কানাডার লিবারাল পার্টি, যে পার্টির প্রধান হিসাবে জাস্টিন ট্রুডো দীর্ঘ 9 বছর টানা কানাডায় রাজত্ব করলেন, পরপর দুবার নির্বাচিত হয়ে যে কানাডার প্রধানমন্ত্রী হিসাবে জাস্টিন ট্রুডো এতদিন ধরে ক্ষমতা সামলালেন এবং তার আমলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের এই চূড়ান্ত অবনতির পর আন্তর্জাতিক স্তরে জো বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে চাপে রাখার কৌশলটা একেবারেই চালিয়েই যাচ্ছিলেন জাস্টিন ট্রুডো, এবং সেটা কোনোভাবেই ভালো চোখে দেখেনি তাদেরই দলের বেশ কিছু পার্টির নেতারা। সেই কারণে জাস্টিন ট্রুডোর এই বৈদেশিক নীতিকে অপছন্দ করে বারবার তাদেরই পার্লামেন্টে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছিলেন তাদের দেশেরই এবং তাদেরই দলের রাজনীতিকরা। শেষমেশ গতকাল রিজাইন করতে বাধ্য হলেন জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন তিনি তার সন্তানদের সঙ্গে কথা বলে ডিনার টেবিলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর প্রধানমন্ত্রী হিসাবে থাকতে চান না, তিনি রিজাইন করছেন। তবে যতদিন না অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নতুন করে নির্বাচিত করা হচ্ছে বা কাউকে নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হচ্ছে, ততদিন সেই কাজ তিনি আপাতত চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো, যেটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হতে চলেছে। কি বলেছিলেন জাস্টিন ট্রুডো, ছোট্ট করে শোনাবো আপনাদের। Last night over dinner, I told my kids about the decision that I'm sharing with you today. I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. Last night I asked the president of the Liberal Party to begin that process. This country deserves a real choice in the next election, and it has become clear to me that if I'm having to fight internal battles, I cannot be the best option in that election. 2013 সাল থেকে লিবারাল পার্টির নেতা হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ট্রুডো। গত 9 বছর ধরে ক্ষমতায় থাকার পরে কানাডায় তার জনপ্রিয়তা এখন তলানিতে। বারবার তার সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম নিয়েছে।
ট্রুডোর আন্তর্জাতিক নীতি নিয়েও দেশের অভ্যন্তরে অসন্তোষ রয়েছে। ভারতের সঙ্গে ট্রুডোর আমলে কানাডার সম্পর্কের যে চূড়ান্ত অবনতি হয়েছে, সেটাই কার্যত তার জনপ্রিয়তা হ্রাসের অন্যতম বড় কারণ। 2023 সালে নির্বাচনী সমীক্ষায় দেখা গিয়েছে সেই দেশের বাসিন্দারা তাকে আর পছন্দ করছে না। আগামী নির্বাচনে কানাডায় কনজারভেটিভ দল ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করেছে বিভিন্ন সমীক্ষা। অর্থাৎ জাস্টিন ট্রুডোর লিবারাল পার্টিকে সরিয়ে কনজারভেটিভ দল তারা ক্ষমতায় আসতে চলেছে আগামী অক্টোবরে কানাডায় যে নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে কিছুদিন আগে হঠাৎ করেই পদত্যাগ করেন কানাডার উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তারপর থেকে দেশের প্রশাসনে অসন্তোষ আরো তীব্র হয়েছিল। মন্ত্রিসভার রদবদল করেও তা সামলাতে পারেননি ট্রুডো। পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল দলের অন্দর থেকেই। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী অন্টারিও প্রদেশের 75 জনের মধ্যে অন্তত 71 জন এমপি ট্রুডোকে সরানোর বিষয়ে সহমত হয়েছিলেন। লিবারেল পার্টির বহু এমপি তার পদত্যাগের দাবিতে প্রকাশ্যে পর্যন্ত মুখ খুলেছিলেন। তবে জাস্টিন ট্রুডোকে সরিয়ে দেওয়ার পিছনে ভারতেরও যে একটি হাত রয়েছে বলে অনেকেই আন্তর্জাতিক মহল থেকে ব্যাখ্যা করছেন। তার কারণ যেভাবে ক্রমশ ভারত বিরোধিতায় নেমেছিলেন জাস্টিন ট্রুডো, সেই বিরোধিতা এতটাই নিচে নেমে গিয়েছিল সেটা কার্যত হিন্দু বিরোধী আচরণেও পরিণত হয়েছিল। সেই কারণেই বারবার কানাডার মাটি ব্যবহার করে ভারতের জাতীয় পতাকার অবমাননার পরেও কানাডার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ভারতের হিন্দু মন্দিরের সামনে খালিস্তানি উগ্রপন্থীদের সেদেশের ভারতীয়দের ওপর যে অ্যাটাক, সেটাও কিন্তু সম্পর্কের অবনতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। কানাডার মাটিতে খালিস্তানি কর্মী হরদীপ সিং নিজ্জরকে হত্যার অভিযোগের পর ট্রুডোর পদত্যাগ কানাডা এবং ভারতের মধ্যে তুমুল উত্তেজনাকর একটা মুহূর্ত সৃষ্টি করেছে। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার পিছনে ভারতের হাত রয়েছে বলে বারবার দাবি করে এসেছে জাস্টিন ট্রুডো। এমনকি এর পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রত্যক্ষ হাত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন জাস্টিন ট্রুডো, যা কোনোভাবেই ভালো চোখে দেখেনি ভারত। এবং বারবার জাস্টিন ট্রুডোর কাছে ভারত দাবি জানিয়েছিল, আপনাদের এই বক্তব্যের পেছনে অন্তত কোনো প্রমাণ আমাদের সামনে দিন। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই বারবার ভারত বিরোধী যে বিদ্বেষ দেখিয়ে এসেছিল ট্রুডো, তারই পরিণামে তাকে সরতে হলো বলে অনেকেই মনে করছেন। কাজেই বুঝতেই পারছেন যে এই মুহূর্তে ভারতের জন্য কূটনৈতিকভাবে একটা দারুণ পরিবর্তন আসতে চলেছে। কেন না, আমেরিকাতে জো বাইডেনের সরকার তারা সরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসছে। যে ডোনাল্ড ট্রাম্প তিনি অন্তত বিগত দিনে নরেন্দ্র মোদীর বন্ধু হিসাবেই তিনি পরিচিত ছিলেন। এটি গেল সব থেকে বড় একটি খবর। ভারতের যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ইতিমধ্যেই একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং বাংলাদেশে ভারত বিরোধী যে জিগির উঠেছে সেটাকে শান্ত করার জন্য মোহাম্মদ ইউনুস যাকে পছন্দ করেন না সেই রকম একজন নেতা আমেরিকার ক্ষমতায় আসতে চলেছেন। আপনাদের তথ্যে আমি বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানেন তাকে সরাতে মোহাম্মদ ইউনুস 2014 সালে আর্থিক সক্রিয়তা পর্যন্ত করেছিল এবং সেই কারণেই বাংলাদেশের প্রতিনিধি দল যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথমবার প্রেসিডেন্ট হবার পর স্বাগত জানাতে গিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প তখন একটু মজা করে বলেছিলেন যে আপনাদের মাইক্রো ফাইন্যান্সের ওই ব্যক্তিটি কোথায় যিনি আমাকে হারানোর জন্য টাকা পর্যন্ত লাগিয়েছিলেন। অর্থাৎ মোহাম্মদ ইউনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে যায়। এরপরে ঠিক বাংলাদেশের মতো করে আরো একটি দেশ যখন ক্রমশ ভারত বিরোধিতা করে দেশে ভারতের মান এবং সম্মান দুটোই নষ্ট করার চেষ্টা করছিলেন কোনো প্রমাণ ছাড়াই, তখন সেই নেতা জো বাইডেনের আশ্রয়ে থাকা সেই নেতা জাস্টিন ট্রুডোকে পর্যন্ত সরতে হলো, যেটা ভারতের জন্য অত্যন্ত একটা ইতিবাচক খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। আপনাদের ছোট করে বলে রাখতে চাইবো খালিস্তানি প্রসঙ্গে। আপনারা জানেন 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করেছিল তখন ভারতকে দুভাগে ভাগ করে দিয়েছিল ধর্মের ভিত্তিতে দুটি দেশে, একটা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান আর একটা হিন্দুদের জন্য দেশ ভারতবর্ষ। এবং সেই দিন থেকেই যারা উগ্র শিখপন্থী মানুষ ছিলেন তারা সেই দিন থেকেই খালিস্তান নামক আরো একটি স্বাধীন রাজ্যের দাবি করে এসেছিলেন। অর্থাৎ ভারতকে ভেঙে আরো দ্বিখণ্ডিত করার চেষ্টা প্রথম দিন থেকে করে আসছিল কিন্তু খালিস্তানি পন্থী, যেটা সব শিখ সম্প্রদায়ের মানুষ একেবারেই মেনে নিতে পারেননি। সেই কারণেই ভারতের মাটি ব্যবহার করে নয়, কানাডার মাটি ব্যবহার করে বারবার খালিস্তানিরা তারা ভারত বিরোধী যেমন মন্তব্য করেছেন, ভারতের পতাকা নিয়ে যেমন ফুটবল খেলেছেন,
ভারতের পতাকার ওপর ছুরি চালিয়েছেন। আর এইসব দেখার পরেও জাস্টিন ট্রুডোর সরকার চোখ বন্ধ করে বসেছিলেন। কোনো রকম ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বরঞ্চ খালিস্তানিরা যখন একের পর এক ভারতীয়দের তাদের মন্দিরের, হিন্দু মন্দিরের সামনে গণধোলাই দিয়েছে, এদৎ সত্ত্বেও ভারতীয়দের গ্রেপ্তার করেছে জাস্টিন ট্রুডোর পুলিশ, কিন্তু খালিস্তানিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। আর এর ফলেই কানাডায় বসরত ভারতীয়রা জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর সেই ক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছিল তাদেরই দলের নেতা এবং এমপিদের মধ্যে। তাদের দলের নেতা এবং এমপিরাও চাইছিলেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না একদিকে জাস্টিন ট্রুডো, ঠিক তেমনি ভাবে কূটনৈতিক সম্পর্কে যেভাবে কানাডার সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের অবনতি হচ্ছে, তাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এমন একজন নেতার দরকার হবে তাদের দেশে, যারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মানিয়ে সেই দেশের উন্নতি করার চেষ্টা করতে পারবে। আর এখানেই তারা মনে করেছেন জাস্টিন ট্রুডোর পদত্যাগটা অত্যন্ত জরুরি। সেই কারণেই অনেক চেষ্টা সত্ত্বেও প্রধানমন্ত্রী হিসাবে থেকে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও জাস্টিন ট্রুডোকে কিন্তু হার মানতেই হলো। ভারতের কূটনীতিও কিন্তু এর পিছনে অবশ্যই দায়ী থাকবে। এবং সেই কারণেই আপনাদের সামনে আমি বললাম যে ভারতের রাস্তা আস্তে আস্তে আন্তর্জাতিক স্তরে পরিষ্কার হতে চলেছে। ঠিক তেমনি আবার ভারতের মধ্যেও একটা সুখবর রয়েছে, যেটা বলেই আজকের পর্বটা আপনাদের সামনে শেষ করব। আপনারা জানেন এবছরের লোকসভা নির্বাচনে 300 আসন ক্রস করতে পারেনি নরেন্দ্র মোদীর সরকার, কিন্তু এমন একটা পরিস্থিতি ঘটতে চলেছে আগামী 1 মাসের মধ্যে, হয়তো আপনারা এমন একটা পরিস্থিতি দেখতে পারবেন যেখানে 300 ক্রস করে যেতে পারে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার। তার কারণ 8 জন এনসিপি, যারা শরদ পাওয়ারের পক্ষে এনসিপি এমপি রয়েছেন, সেই 8 জন এমপি তারা জয়েন করতে পারেন অজিত পাওয়ারের টিমে। আপনারা দেখতে পাচ্ছেন সেই খবর, যেখানে লেখা রয়েছে 8 এনসিপি এমপিস লাইকলি টু জয়েন অজিত পাওয়ারস এনসিপি। Meanwhile, Sharad Pawar also open to joining NDA. NDA 300 পার ইন লোকসভা। কাজেই বুঝতেই পারছেন যে বাইরে বিদেশেও যেমন ভারত একটা পররাষ্ট্র নীতি চমৎকার ভাবে এই মুহূর্তে কাজ করছে, ভারতের অন্দরেও নরেন্দ্র মোদীর সরকার ঠিক তেমনি ভাবেই মজবুত হচ্ছে, যেটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকার ভেতর থেকে এবং বাইরে থেকে যদি মজবুত হতে পারে, তাহলে বাংলাদেশের মতো যে ফেউগুলো রয়ে গিয়েছে তাদেরকে পাত্তা না দিয়েও খুব সহজেই ভারতের রাস্তা মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাতে করে আমার আপনার আখেরেরই লাভ হবে। কি বলবেন? এবার কি উপলব্ধি করতে পারছেন যে সুযোগ্য নেতৃত্বটা কেন প্রয়োজন? একটা ভোটের দাম কতটা ইম্পর্টেন্ট? কোন দলকে আপনি ক্ষমতায় আনছেন, কোন নেতৃত্বকে আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসাচ্ছেন, সেটা কতটা গুরুত্বপূর্ণ এবার কি উপলব্ধি করতে পারছেন? তবে পশ্চিমবঙ্গকে আরো একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে, না হলে গোটা ভারতের উন্নতি হলেও পশ্চিমবঙ্গের উন্নতি অধরায় থেকে যাবে। সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন গণতান্ত্রিক পরিসরে। আর সেই কাজটা যতদিন না হচ্ছে ততদিন ভারতের অগ্রগতি হলেও পশ্চিমবঙ্গের অগ্রগতি কিন্তু অধরায় থেকে যাবে। তার জন্য কিন্তু আমাদের 2026-এর জন্য প্রস্তুত থাকতে হবে। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।